আকাশবাণী কলকাতা। শুরু করছি সাপ্তাহিক সাহিত্য পত্রিকা শ্রবণী। শতবর্ষে পদার্পণ করলেন সমরেশ বসু। বিংশ শতকের বন্ধনের মধ্যে থাকা এই লেখকের জীবনকাল, কিন্তু কালজয়ী অন্য লেখকদের মতোই তিনি ছাড়িয়ে গিয়েছেন নিজের সময়কে। তাঁর লেখার বুনোটে বাঁধা পড়েছে মানব জীবনের চিরন্তন সত্য। শতবর্ষে তাঁর সৃষ্টিকে বারবার ফিরে পড়তে চাইব আমরা, ছুঁতে চাইব তাঁর ভাবনার অন্তর্লীন ধারাটিকে। আজকে শ্রবণী তাঁকে ঘিরেই শুনব তাঁর জীবন নিয়ে, লেখনী নিয়ে, শুনব তাঁর কণ্ঠ। আবার লেখকপুত্র নবকুমার বসুর বয়ানে জানব সমরেশ বসু এবং কালকুটের সৃষ্টির বৈচিত্র্যের কথা। অনুষ্ঠানের শুরুতে শতবর্ষের আলোয় সমরেশ বসু বলছেন শুভাশিস চক্রবর্তী। লক্ষ্ণৌ শহরের মধ্যরাত, একটা টাঙা চলেছে নিজস্ব ছন্দে। সওয়ারি যে দুজন বাঙালিবাবু, তাদের সোৎসাহ উচ্চাসা। লক্ষ্ণৌ এসেছি, বাইজি নাচ দেখব না একটিবার? তওফাওয়ালির গান শোনা হবে না? ততক্ষণে টাঙাওয়ালাকে সরিয়ে দিয়ে চাবুক হাতে চালকের আসনে বসে গেছেন অগ্রজ বাঙালি বাবুটি, সন্তোষ কুমার ঘোষ। অপর সওয়ারি বয়সে তার থেকে 4 বছরের ছোট, সমরেশ বসু। দুজনের কারো পকেটেই নবাবি করার মতো রেস্ত ছিল না, তবু খুঁজে দেখতে দোষ কি, লিখেছেন সমরেশ তার স্মৃতিকথায়। টাঙার চালক উৎসাহের এই বহ্নিতে জল ঢেলে দিয়ে জানিয়ে দিল, লক্ষ্ণৌ শহরে নাচগানের আসর আর নেই, সরকার বিলকুল হটিয়ে দিয়েছে ওসব। বাংলা সাহিত্যের 2 কিংবদন্তির এই রাতের লক্ষ্ণৌ শাসন করার ঘটনাটি 1955 সালের। উপলক্ষ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। 10ম শ্রেণীর ছাত্র যখন, সংসার আর পার্টিতে ঝাঁপ একসঙ্গে। বন্ধুর দিদি গৌরী দেবী, বয়সে 4 বছরের বড় এবং বিবাহ বিচ্ছিন্না। তাঁকে নিয়ে আতপুরের বস্তিতে ঘর বাঁধা। সেই বছরেই লাল পতাকা হাতে নেওয়া, জনযুদ্ধ বিলি, পোস্টার লেখা। পেটে ভাত নেই এই কিশোর নবসংসারীর দারিদ্র্যের কষাঘাতের প্রকৃত রক্তক্ষরণ বুঝিয়ে দিচ্ছে উদরাগ্নির তাপ। তারপরেও কমিউনিস্ট আদর্শে খুলে ফেলছেন উদয়ন লাইব্রেরি। 1953 সালের মে দিবসের সকালে কবি সুভাষ মুখোপাধ্যায়কে আদাব ছোট গল্পের লেখক একটি চিঠিতে লিখেছিলেন, পরিচয় পত্রিকার জন্য সবসময় লিখতে এবং খাটতে প্রস্তুত আছি। শুধু পরিচয় তার ক্ষমতা অনুযায়ী যেন আমাকে নিতান্ত অনাহারের হাত থেকে যতটা সম্ভব বাঁচাতে চেষ্টা করে। এরপরেও বিবর লেখার অপরাধে পার্টির পক্ষ থেকে তার সদস্য চাঁদা প্রত্যাখ্যান করলে কাকাবাবু মুজফ্ফর আহমেদের কাছে গিয়ে অঝরে কান্না একমাত্র তাকেই মানায়। লেখালেখি এবং জীবন দুটোকেই ভেঙেছেন ভয়াবহ নির্মমভাবে। 16 বছর বয়স থেকে 4 বছরের বড় যার সঙ্গে দুঃসাহসী জীবনযাপন করেছেন, 40 পেরিয়ে তারই ছোট বোনকে বিয়ে করেছেন, ধরিত্রী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কাঁঠালপাড়ায় ছিল বাংলা কথা সাহিত্যের অপ্রতিস্পর্ধী যুবরাজের শ্বশুরবাড়ি। গৌরী ও ধরিত্রের মাঝের যে ভাই, তিনি অভিন্ন হৃদয় বন্ধু সুরথের নাম পাল্টে রাখেন সমরেশ, ভগবান বিষ্ণুর আরেক নাম। বন্ধু প্রদত্ত নামের অর্থে যে যুদ্ধের ইশারা আছে, তা সমরেশের জীবন ও সাহিত্যের দ্যোতক। লেখার পরিসরে যেভাবে নিজেকে ভেঙেছেন, সেই ভাঙনগুলির শিরোনামে এসেছে কালকুট ও ভ্রমর ছদ্মনাম। 1924 11 ডিসেম্বরের জাতক এই সাহিত্য সুরথি যেন জানতেন তার ভ্রমর সত্তা পারিপার্শ্বিকের মর্ম থেকে কেবল মধু সংগ্রহ করে না, বিনিময়ে ঢেলে দেয় তীব্র বিষ। কালকুট তারই নির্মম আত্মঘোষণা। বাঙালি লেখকদের সবজান্তা ছদ্মনামের মেদময় তালিকার মাঝে এমন আত্মধিক্কার অতি বিরল। আমাদের প্রতিদিনের বেঁচে থাকার ক্লেদাক্ত অসংলগ্নতা, রুচির বিপর্যয়, উপরিতলের সত্যের চাকচিক্যের অন্তরালে বয়ে যাওয়া প্রবঞ্চক ধ্যাষ্টামিকে খুঁড়ে দেখিয়েছে বিবর, প্রজাপতি, পাতক। সময়ের গূঢ় অভিজ্ঞতা একজন মানবতাবাদী লেখককে বাধ্য করে
রগবাজ সুখেন্দুর শুধু মুখের ভাষা নয়, জীবনের নাড়িভুড়ি ঘেঁটে পাঠকের পাতে পরিবেশন করতে। এমন ভোজসভায় নীতিবাগীশতার হরিল্লুট অবান্তর বলে মনে করেছেন সমরেশ। তাই বিবরের উৎসর্গপত্রে লিখেছেন, আচ্ছা, আমরা যদি সবাই সত্যি কথা বলতে পারতাম। এখানেই তার রচিত সাহিত্যের গতিপথের বাগবদল তাকে এগিয়ে রেখেছে বহু যোজন, কালোত্তীর্ণ তো করেছেই। শাম্ব চরিত্র কি কালকুটের অভিশপ্ত প্রতিবিম্ব? সমরেশের তৈরি পুরাণের নববয়ানে সমসময়ে ধরা দেয় বলে ২০ শতকের নায়ক হিসেবে বেছে নিতে তার প্রয়োজন হয় শাম্বকে। সেখানে কোথাও যেন আত্মচরিত রচনার তাগিদ, অন্তত নিজেকে দেখার একটা দর্পণ এই চরিত্র। পরাধীন ৪০-এর দশক থেকে উত্তাল ৭০, ভারতবর্ষের সর্বাঙ্গে কুষ্ঠের পচনকে নিজের বিড়ম্বিত যাপনে ধরেছেন যে কালকুট, শাম্ব রচনা তার অনিবার্য নিয়তি। তুলনায় কালকুটের কলমের জ্যোতি অমৃতকুম্ভের সন্ধানে বা জ্যোতির্ময় শ্রীচৈতন্যকে আলোকিত করেছে। সেখানে ভারত আত্মাকে অন্বেষণের কোনো আধ্যাত্মিক বাসনা নেই, বরং তার অন্তর্বয়ানে ঘুরে মরে মানুষকে ভালোবাসার সদা জাগ্রত অবিনশ্বর ইচ্ছে। মাত্র ২ দিন রইলে কাছে, মনে কষ্ট হয় পাছে, তাই যাবার সময় বইলে গেল, আরশিখানি লয়ে কোলে, দেখিস সে তোর বুকে আছে। শতাধিক উপন্যাস, ৩০০-র অধিক ছোট গল্প এবং অসংখ্য ভ্রমণ সাহিত্য তার গ্রন্থপঞ্জির তালিকাভুক্ত। দেশপত্রিকায় ১৯৮৬-র ২২ নভেম্বর সংখ্যায় লিখেছিলেন, একজন রাজনৈতিক কর্মী হওয়ার থেকে একজন লেখক হওয়াই আমার ভবিষ্যৎ। সচেতন এই কৈফিয়তে আছে দলীয় রাজনীতির সীমাবদ্ধতার কথাও। শর্তহীন যাপন, দারিদ্র্য, বিতর্ক, যশ, খ্যাতির মিলিত উদ্ভাসের নাম সমরেশ বসু। অথচ তার অন্তর্লীন সত্তায় যে গভীর গবেষকটিকে পাওয়া যায়, তাকে নিয়ে আলোচনা নেই বললেই চলে। গঙ্গা থেকে দেখি নাই ফিরে রচনাপূর্ব গবেষণা পর্ব নিয়ে কথা হয়েছে কম। আমরা বেশি শব্দ খরচ করেছি ব্যক্তিগত জীবন নিয়ে, সাহিত্যে অশ্লীলতার উচাটন নিয়ে। হালিশহর রামপ্রসাদ লাইব্রেরির গ্রন্থাগারিক নিমাইচাঁদ অধিকারী ছিলেন গঙ্গা রচনার প্রাক্কালে সমরেশের গবেষণা সহায়ক। নদীর মাছমারাদের সঙ্গে কিভাবে মিশে গিয়েছিলেন লেখক তা জানা যায় নিমাইচাঁদের স্মৃতিচারণে। রামকিঙ্কর বেজকে নিয়ে ১০ বছরের নিরলস গবেষণার কথা জানিয়েছেন সাগরময় ঘোষ। ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলেন সেখানকার দেহাতি শব্দমালা, টেবিলে ছড়ানো বাঁকুড়ার মানচিত্র। এই তন্নিষ্ঠ গবেষণা নিয়ে বিশেষ চর্চার সুযোগ এনে দিতে পারে শতবর্ষ উদযাপন। শতবর্ষের আলোয় সমরেশ বসু, বললেন শুভাশিস চক্রবর্তী। শ্রবণী আজ সমরেশ বসুকে ঘিরে। লেখকের স্বকণ্ঠে কথা শুনতে কার না ইচ্ছে হয়। এই উপলক্ষে মিটিয়ে নি স্বাদ। আসুন শোনা যাক। একটা সময়তে যখন নৈহাটি আমাকে ছেড়ে যেতে হলো, সেটি আমার বিবাহ ঘটিত কারণেই এবং খুব অল্প বয়সী। তখন আমি খুব দুরবস্থাতে ছিলাম এবং যখন চারদিকেই অকুল পাথারে পড়ে আছি, তখন কিছু বন্ধুবান্ধব আমাকে সাহায্য করেছিলেন এবং আমি ১ টাকা ৪ আনা রোজে প্রথম ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে ১৯৪৩ সালে ইন্সপেক্টরেট অফ স্মল আর্মসের ড্রয়িং অফিসে চাকরি পাই। কিন্তু সেই সময়তে আমি লিখেও চলেছি, তবে ওই হাতে লেখা পত্রিকা এবং ইত্যাদিতে, এবং তখনই আমার প্রথম আদাব গল্প ছাপা হয়। সে সময়তে আমি চাকরি করছিলাম। দুঃখ দুর্দশার শুরুটা সেই চাকরি পাওয়ার পর থেকে আস্তে আস্তে কাটে, কিন্তু চাকরিটা যখন ভালোভাবে জমতে শুরু করলো, তখনই রাজনৈতিক কারণে ১৯৪৯ সালে চাকরিটি চলে গেল, হয়ে গেল জেলবাস। তারপর ফিরে এসে ভয়ঙ্কর দুর্দশায় পড়েছিলাম, চাকরিটা পাইনি এবং কোথাও সেই সার্টিফিকেটটাও দেখাতে পারতাম না, কেননা সেটা জেলখানায় গেছিল, তার ছাপ মারা ছিল। ফলে তখন থেকে মনে মনে একটা প্রতিজ্ঞাই প্রায় নিয়েছিলাম যে দেখি সারা জীবন লিখে জীবনটা চালাতে পারি কিনা। সে যে কি নির্মম এবং কঠিন সেটা এখন স্মরণ করতে খুব কষ্টই হচ্ছে, কিন্তু সেই দিনগুলো আমি অতিক্রম করেছি এবং শেষ পর্যন্ত আমার সেই প্রতিজ্ঞাই আজও পর্যন্ত রয়েছে। আমি লেখক জীবনী সর্বক্ষণের জন্য পেয়েছি। শ্রবণীর শেষ ভাগে চিকিৎসক, লেখক,
নবকুমার বসু স্মরণ করেছেন বাবাকে, কখনো আবেগে, কখনো নিস্পৃহতায়। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। সমরেশ বসুর ষষ্ঠ ঋতু এই গল্পটি রচিত হয়েছিল একদম 60-এর দশকের প্রথম দিকে বলে আমার মনে হচ্ছে। সেই গল্পটির একটু ধর্তাই আমি দিচ্ছি। সেটা হচ্ছে এই যে অতীত দিনের একজন দেহোপজীবিনী, তাকে ভালোবাসত একটি রিক্সাওয়ালা। কিন্তু এই রিক্সাওয়ালার আসল ব্যাপার হচ্ছে সে খোল বাজাতে এবং যাত্রায় পাঠ করতে চাইত। কিন্তু এই যে রূপোপজীবিনী ভদ্রমহিলা, যার নাম কৃষ্ণভামিনী, তার কাছে সে কোনোদিনই ঘেঁষতে পারত না। কিন্তু পরবর্তীকালে যখন তিনি বিগত যৌবনা হয়ে গেলেন এই ভদ্রমহিলা, এই রিক্সাওয়ালাটা কিন্তু তার পেছন ছাড়েনি। তখনও পর্যন্ত সে তার সঙ্গে ঘুরে বেড়াতো এবং খোল বাজাতে চাইতো তার সঙ্গে। তার কারণ আসলে সে তাকে ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসাটাকে কোনোদিন সে প্রকাশ করতে পারেনি। ভদ্রমহিলাও কোনোদিন তার ভালোবাসাকে পাত্তা দেয়নি, উপেক্ষা করেছেন। কিন্তু একেবারে যখন শেষ দিক, তখন সেই ভালোবাসাটা একটা মাত্রা পাচ্ছে, সেইখানেই গল্পটা শেষ হচ্ছে। আমি সেই শেষের দিকের একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদের। কৃষ্ণভামিনী চোখে মুখে যন্ত্রণা এবং ঘৃণা, তাকিয়ে বলল, আচ্ছা এসো। তখন সেই লোকটি, সে বলছে, খাওয়াটা আজ থেকে তাহলে এখানেই হবে? আচ্ছা তাই হবে। লোকটির নাম গগন। গগন বেরিয়ে গেল, ঘণ্টাখানিক পরে ফিরে এলো। একটু খাটো হলেও কোঁচা দিয়ে আজ ধুতি পরে এসেছে গগন। গায়ে খাড়কাছা জামা, গলায় একটু সুতির চাদর, পায়ে অবশ্য সেই টায়ার কাটা স্যান্ডেলটিই আছে। এই বেশে তাকে রিক্সা চালিয়ে আসতে দেখে সবাই হইচই করে উঠল। ভামিনীর বাড়িতে মেয়েরাও সবাই আজকে হেসে কুটিপুটি, ওমা, এ যে দেখছি সেই খোলঞ্চি খুঁড়ো রিক্সাওয়ালা। ওদিকে যাবার সময় হলো। বিদায় নিল রাধা, গগন আর ভামিনীর কাছ থেকে। ভামিনী নীরব। গগন চলে যাচ্ছে তা সত্ত্বেও। যাওয়ার সময় শুধু বলল, সুখে থাকিস, বুঝে চলিস। চলে গেল ওরা। তারপর সবাই উঁকি ঝুঁকি দিতে লাগলো ভামিনীর ঘরে। ভামিনী রান্না শেষ করল। চোখ না তুলে মাটির দিকে চেয়ে আসন পেতে খেতে দিল গগনকে। খাওয়া হলে গা ধুয়ে ধোয়া কাপড় পরে সে গগনের সামনে এসে দাঁড়ালো। তারপর অনেক দিন পরে একটু হাসবার চেষ্টা করলো, কিন্তু পারছে না। বুকটা বড় ধড়ফড় করছে। ঠাটবাট একটু করতে হবে তো, কিন্তু রক্তে সে দোলা তো আর নেই। বয়সের ভারে সে অচল। তবু হেসে তাকালো। চোখের পাশে এখন কোঁচ পড়ে গেছে। সেই চোখে অসহায় ইঙ্গিত। গগন হেসে মাথা নামালো। দরজা বন্ধ করল ভামিনী। জানলা বন্ধ করল। বাতিটা কমালো, কিন্তু জ্বলতেই লাগলো একটু একটু। সামান্য অস্পষ্টতা। তারপর কাছে এসে গগনের হাত ধরল। গগন চমকে উঠে বলল, কই, হারমোনিয়ামটা পারলে না? ঈষৎ বিরক্ত হয়ে ভামিনী বলল, কেন, তুমি গাইবে না? ভামিনী বলল, শোবে না? তেমনি অপ্রস্তুতভাবে হাসতে গিয়ে আজ প্রথম গগনের মুখটা বিকৃত হয়ে গেল। বলল, কেষ্ট ভামিনী, ওইটির জন্য কোনোদিনই আমি তোমার কাছে আসিনি। তুমি যা দেবে সব নেব, কিন্তু তুমি কেষ্ট ভামিনী গো। বলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঢোক গিলে বলল, তোমার কাছে থেকে বাজাবো, এতকাল ধরে শুধু তাই চেয়েছি। বিস্মিত সংশয়ে ফিরে তাকালো কৃষ্ণভামিনী। পর মুহূর্তে চোখে জল এসে পড়ল তার। রুদ্ধ গলায় বলল, কেন গো? গগন বলল, বাবা রে, সব ভুলে গেলাম। কীর্তন গায়িকাকে কেষ্টভামিনীর গান শুনে বড় হয়েছি, সে কি আমি ভুলতে পারি? আজ যদি ডাকলে, তাহলে একটু তোমার সঙ্গে বাজাতে বলো আমাকে। কে বলবে? কে সেই কথা বলবে? হৃদয়ের সব গান আজ এক গানের রসে যে গলা বুঝিয়ে দিয়েছে। হারমোনিয়াম পেড়ে নিল গগন। শ্রীখলটিতে কপাল ঠেকিয়ে কোলে নিয়ে বসল। বলল, কেষ্টভামিনী, গাও। হারমোনিয়ামে সুর উঠল। কৃষ্ণভামিনী সুর দিল। সুর উঠল স্বর হয়ে। সেই স্বরে পঞ্চম ঋতু পেরিয়ে ষষ্ঠ ঋতুর বাতাস বইতে লাগল। সারা মালিপাড়া প্রেতিনীর মতো ফিসফিস করে হাসতে লাগল। ওগো, কেষ্টভামিনী আবার গাইছে যে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আজকের সময়টায় খুব জরুরি সমরেশ বসু নিয়ে কথা বলা, যেহেতু 1924 সালে জন্মানো সমরেশ বসু শতবর্ষ পদার্পণ করছেন। এই শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নানা দিকে নানা অনুষ্ঠান হবে। অত্যন্ত স্বাভাবিক, আকাশবাণী এই উদ্যোগে সামিল হবে, নিজের মতো করে অনুষ্ঠান করবে। বলা যেতে পারে আজ সেই প্রথম পদক্ষেপ। স্বাগত জানাই নবকুমার বসুকে। প্রথম প্রশ্নটা যে কি করব,
এটা নিয়ে দ্বন্দ্ব এখনো কাটছে না। তবু যদি একেবারে শুরু থেকেই শুরু করি, এ নিয়ে প্রচুর প্রবন্ধ লেখা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। তবু একটু যদি শুরু করতে পারি এইভাবে, যে সমরেশ বসুর লেখালেখি, তার কি কোনো অনুপ্রেরণার উৎস রয়েছে, নাকি মানুষটাকে হঠাৎ করেই আবিষ্কার করল পাঠকরা? নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে, আর ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছো তোমরা। তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, এটার উত্তর হচ্ছে, আমার মনে হয় যে যাঁরা ঠিক এই রকম শেষ পর্যন্ত খ্যাতিমান হয়ে ওঠেন এবং এত সফল হয়ে ওঠেন তাদের নিজস্ব ভাবনা, চিন্তা এবং জীবিকাতে, আমার মনে হয় অন্য কাউকে বোধহয় অনুকরণ করে আলাদা করে তাদের উৎসাহিত হতে হয় না। স্বতঃস্ফূর্ত একটা শিল্প ভাবনা কিংবা কিছু তাদের মধ্যে আপনি আপনি তৈরি হয়ে যেতে থাকে। এবং বিশেষ করে আমার প্রয়াত পিতৃদেবের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা অনেক আগে থাকতেই আন্দাজ করেছি, এবং এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই স্বতঃস্ফূর্তভাবে তার ভেতরে একটা সাহিত্যের প্রেরণা একটু একটু করে তৈরি হয়েছিল। শুধু সাহিত্যেরই বা বলবো কেন, একই সঙ্গে শিল্পের অন্যান্য বিভিন্ন শাখাতেও বোধহয় একই রকমভাবে এসেছিল। তার কারণ সমরেশ বসু শেষ পর্যন্ত সাহিত্য চর্চাটাতেই মোটামুটি বিরাটভাবে কনসেন্ট্রেট করলেন, কিন্তু একই সঙ্গে খুব ভালো গান গাইতে পারতেন, ছবি আঁকতে পারতেন, বাঁশি বাজাতে পারতেন। সুতরাং বিভিন্ন শিল্প মাধ্যমেই কিন্তু একটা মানুষের তার যে ভেতরে ভেতরে যে ব্যাপারটা রয়েছে এটা বোঝা গিয়েছিল ছোটবেলা থেকে। কিন্তু অন্য কাউকে দেখে কিংবা চর্চা করে শেষ পর্যন্ত তৈরি হয়েছেন তা তো নয়। তার কারণ যে তার সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশুনো তা তো ছিল না। স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল ওই পর্যন্ত, কিন্তু স্কুল থেকে তিনি পালিয়ে যেতেন এবং শেষ পর্যন্ত ধরে বেঁধে কোনো মতে ক্লাস 8 পর্যন্ত ছিলেন নৈহাটিতে। তারপরে ঢাকায় এবং নৈহাটির মধ্যে যাতায়াত চলেছে, কিন্তু তাকে কোথাও বেঁধে রাখা যায়নি। শেষ পর্যন্ত বোঝা গিয়েছিল যে এ অন্য একটা কিছুই করবে, এবং খুব ছোট বয়স থেকেই তারপরে হাতে লেখা পত্রিকা, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি এই করে শুরু হলো। এবং তারপরে সেটা আলোয় আস্তে আস্তে দেখা গেল যে অন্য সব কিছু ছেড়ে দিয়ে সাহিত্যতেই তিনি মোটামুটি আস্তে আস্তে নিজেকে মনোসংযোগ করছেন। আপনি ইনস্টিটিউশন বললেন, এখন মেহনতি মানুষের রাজনীতি, সেটা সমরেশ বসুর ক্ষেত্রে বোধহয় ইনস্টিটিউশন হিসেবে কাজ করেছিল। এবং তার প্রথম দিককার যত উপন্যাস, তার যে খুঁটিনাটি, এত বিস্তৃত বিবরণ, এত পুঙ্খানুপুঙ্খ, এ বোধহয় খুঁজে পাওয়া খুব কঠিন। কিভাবে দেখবেন ব্যাপারটাকে? রাজনীতি সমরেশ বসুর জীবনে এসেছিল, সেও আমার মনে হয় কিছুটা স্বতঃস্ফূর্তভাবে এবং কিছুটা জীবনের টানে। তার কারণ যখন সমরেশ বসুর সঙ্গে আমার মা প্রয়াত গৌরী মুখোপাধ্যায় সেই বিবাহ হয়েছিল যখন, তখন তাদের দুজনেরই বয়স খুব কম, একেবারে 2000 দশকের গোড়ার দিকে। সেই সময়কার তাদের বিবাহ তো একটা খবর হয়ে দাঁড়িয়েছিল। তারা চলে এলেন উত্তর 24 পরগনার এক শিল্পাঞ্চলের গঞ্জ এলাকাতে। সেইখানে গিয়ে টুকিটাকি কাজকর্ম করতে করতে, যেহেতু সমরেশ বসুর ছবি আঁকা, গান গাওয়া ইত্যাদি ব্যাপার ছিল, এবং আমার মায়েরও গানের গলা ছিল সুন্দর, উভয়ে এই আইপিটি এর গান ইত্যাদি করতে করতে তাদের সঙ্গে রাজনীতির যোগাযোগটা বেড়ে গেল। সুতরাং কমিউনিস্ট আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের যোগাযোগ হয়ে গেল, এবং সেই যোগাযোগ রইল বেশ কিছুদিন। কিন্তু পরবর্তীকালে সমরেশ বসু নিজেই বুঝতে পেরেছেন যে তার ক্ষেত্রে এই রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থাকাটা সম্ভব হচ্ছে না, সেজন্য বেরিয়ে চলে এসছেন। কিন্তু যতদিনে বেরিয়ে চলে এসছেন ততদিনের মধ্যে তার সঙ্গে কিন্তু গভীরভাবে রাজনৈতিক যোগাযোগটা হয়েছিল, খুব ভালোভাবে খুঁটিয়ে ভালো করে দেখার সুযোগ পেয়েছিলেন, যার প্রতিফলন পরবর্তীকালে ঘটেছে তার বিভিন্ন গল্পে, উপন্যাসে। স্মৃতিচারণে যাই, বাবা বসে নিয়মিত লিখছেন, সেই স্মৃতিটা কবেকার? তখন আমার 5-6 বছর বয়স। আমার মনে আছে যে ভাঙা ছোট্ট পাশাপাশি অনেকগুলো টালিঘরের মধ্যে 1.5খানা ঘর ছিল আমাদের নিজেদের। ইছাপুর রাইফেলস ফ্যাক্টরিতে বাবার একটা চাকরি ছিল, সেই চাকরিও চলে গেছে, কারণ বাবা বন্ড দিয়ে আর সরকারি চাকরি করতে চাননি। সুতরাং তখন থেকে তিনি নিজের শুধু সাহিত্য চর্চা করবেন, তার পেছনে সমর্থন ছিল আমার মায়ের। তখন থেকে বাবাকে কিন্তু আমি দেখেছিলাম আমাদের সেই টালির ঘরের ছোট্ট একটা জায়গাতে আমাদের মা সবসময় বলতেন, চুপ চুপ চুপ, তোর বাবা লিখছে। এবং আমরা এই কথা শুনেছিলাম যে আমার বাবা হচ্ছে একজন লেখক। লেখক কাকে বলে তা তো বুঝি না, কিন্তু লেখক কথাটা বলার সময় মায়ের মুখে যে আলো ফুটে উঠত, তাই দেখে আমরা বুঝতে পারতাম যে লেখক ব্যাপারটা নিশ্চয়ই একটা গুরুগম্ভীর কিছু ব্যাপার হবে, এবং ভালো ব্যাপার সেটা। তার কারণ মায়েরাই তো শেষ পর্যন্ত বাবার সঙ্গে ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দেন তো। এবং তখন খুব আস্তে আস্তে খেয়াল করতাম যে আমাদের ওই টালির ঘরের ভেতরে ফাটা মেঝের ওপরে একটা সামনে ছোট জলচৌকি রেখে, আর তার পেছনে একটা পাটির আসন পেতে বাবা বসে বসে লিখছে দোয়াতে ডোবানো কলম দিয়ে। সমরেশ বসু থেকে কালকুট হওয়াটা, উনি অনেক অন্তর্মুখী হলেন, এরকম একটা
বক্তব্য চালু আছে। এভাবে বললে তো হয় না, মানুষটাকে ধরা যায় না। না, ঠিকই। আপনার কাছে অনেক ঘটনা আছে, একটু ঘটনা দিয়ে বিষয়টা বিশদ করবেন। হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। আমি এটা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আরেকটি সত্তার বহিঃপ্রকাশ। ঠিক তাই হয়েছিল সমরেশ বসুর জীবনে বলে আমার ধারণা। পরবর্তীকালে যখন বাড়িতে গল্প শুনেছি, কথা বলেছি, আসলে ছোটবেলা থেকে এরকম ধরনের একটা পরিবেশের মধ্যে থাকলে হয় কি, একটু একটু করে প্রভাবিত হতেই হয়তো। তখন আমাদের তো এই ধরনের গল্প, বাবার জীবনের গল্প, বাবার লেখার কথা ইত্যাদি শোনার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে, যেটা জেনেছিলাম পরবর্তীকালে। এবং সেটা সত্যি কথাও এই, পরবর্তীকালে কোনো কোনো জায়গাতে আমার বাবা লিখেওছেন এসব বিষয়ে, যে তার কালকুট সত্তা কি করে আলোতে এলো। এটা হয়েছে কি, যে যখন রাজনীতি থেকে পুরোপুরি বেরিয়ে এসছেন এবং লেখা ছাড়া আর অন্য কিছুই আমি করব না, এই ধরনের সমর্থন মার কাছ থেকে পাওয়ার পরে যখন তিনি স্থিতু হলেন, তখন একটা কোথাও শূন্যতা তৈরি হয়েছে নিজের মধ্যে, যে আমি তো পড়াশুনো করছি, আমি লিখছি, সবই ঠিক, কিন্তু আমি কতটা চিনি আমার এই দেশকে, আমার এই পৃথিবীকে। তার একটা বড় সুযোগ তখন এলো 50-এর দশকের গোড়ার দিকে, বোধহয় 51-52 সাল হবে। সেই সময় হচ্ছে কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে এলাহাবাদে। সেটা জানার পরে তখন সমরেশ বসুর মনে হয়েছিল যে আমি যদি এই রকম একটা মেলাতে যেতে পারতাম, যেখানে সারা ভারতবর্ষের মানুষরা আসছে, তাদের সঙ্গে যদি সেখানে গিয়ে একসঙ্গে থাকতে পারতাম, মিলতে পারতাম, যোগাযোগ করতে পারতাম, মিশতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে বোধহয় আমার এই যে সত্তাটা আজকে শূন্যতার মধ্যে ভরে রয়েছে, তা হয়তো খানিকটা পূরণ হতে পারে। ঠিক এরকম ধরনের একটা মানসিকতা থেকেই যোগাযোগ করার চেষ্টা করলেন। কিন্তু তখন তো সমরেশ বসু নিজেই 50-এর দশকের গোড়ায় খুবই নতুন লেখক, কিন্তু একটু একটু করে পরিচিতি বাড়ছিল তার। তিনি তখন প্রথম গিয়েছেন মনোজ বসুর কাছে। মনোজ বসু তাকে একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন যুগান্তর অফিসের পরিমল গোস্বামীর কাছে, কিন্তু সেখান থেকে তিনি ফিরে চলে এলেন। তখন তাকে সেখানে প্রায় ঢুকতেই দেয়া হয়নি। সুতরাং ব্যর্থ মনোরথ হয়ে ফিরে চলে এসে আমার মার সঙ্গে পুকুর পাড়ে বসে সন্ধ্যেবেলা দুজনে একসঙ্গে গল্প করছেন, যে হলো না ব্যাপারটা, শেষ পর্যন্ত কিছুই করতে পারলাম না, যা কি করা যায়। কিন্তু তখন আনন্দবাজার পত্রিকার সঙ্গে একটু করে যোগাযোগ হয়েছে একটা দুটো গল্প লেখার কারণে। তখন মা বললো যে তুমি তো একবার যেতেই পারো ওদের কাছে। তখন 2-3 দিন পরে সমরেশ বসু বললেন, যা হয় হবে, চলে তো যাই একবার। তখন আমরা থাকতাম আতপুর বলে একটি জায়গা, যেটা শ্যামনগর রেলওয়ে স্টেশনের সন্নিহিত অঞ্চল। সেখান থেকে বাবা চলে এলো কলকাতাতে এবং আনন্দবাজার অফিসে সোজাসুজি নিজে গিয়ে হাজির। সেখানে সাগরময় ঘোষকে একমাত্র সমরেশ বসু চিনতেন। সমরেশ বসু যাওয়ার পরে বললেন, হ্যাঁ কি ব্যাপার? তখন বাবা বললেন যে একটু একটু করে, যে আমার একটা খুব মনের ইচ্ছে যে আমি যদি একবার কুম্ভ মেলাতে যেতে পারি, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই, ট্রেনের 3rd ক্লাসে যাওয়ার মতন পয়সাও নেই, কিছুই নেই আমার কাছে, আপনারা যদি আমাকে সে একটা ব্যবস্থা করে দেন। যখন বাবা সাগরময় ঘোষের সঙ্গে কথা বলছেন, তখন পাশে আরেক ভদ্রলোক বসেছিলেন, তার বেশ লম্বা চওড়া চেহারা, মাথায় কদম ছাঁট, স্কুল মাস্টারের মতন চেহারা। তিনি বসে বসে এই ব্যাপারটা শুনছিলেন, বাবা তাকে চেনেন না। বাবা খেয়াল করছেন যে কথা শুনতে শুনতে পাশের ভদ্রলোক তাকাচ্ছেন কয়েকবার। খানিকক্ষণ পরে সেই পাশের ভদ্রলোক বললেন যে আমার তো শুনে এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তখন সাগরময় ঘোষ সমরেশ বসুকে আলাপ করে দিলেন পাশে বসা ভদ্রলোকের সঙ্গে। তার নাম হচ্ছে কানাইলাল সরকার। কানাইলাল সরকার তখন হচ্ছেন আনন্দবাজার পত্রিকা অল ইন অল। এই করেই আনন্দবাজার পত্রিকার সঙ্গে কিন্তু সেই প্রথম একটা যোগাযোগ হলো এবং তিনি বললেন, আমার তো এই আইডিয়াটা শুনে খুব ভালো লাগছে, তো শুনুন, আমরা কিছু আপনাকে পয়সা করি প্রথম থেকে দিতে পারবো না, আপনি ধার দেনা করুন, কিন্তু আমরা আপনার লেখাটা যাতে বেরোয় সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারবো, আর আপনি একটা বক্স ক্যামেরা জোগাড় করুন, করে আপনি একটা 3rd ক্লাসের টিকিট কেটে এলাহাবাদ চলে যান। সেখানে আমাদের প্রতিনিধি আছেন কবি অরুণ মিত্র। পরবর্তীকালে তার সঙ্গে আমাদের পারিবারিক যোগাযোগ আলাপ পরিচয় হয়েছিল। এই হচ্ছে কালকুটের শুরু। তার আগে যদিও কালকুট একটা রচনা লিখেছেন, কালকুট নামটা গ্রহণ করেছিলেন তখনকার দিনের রাজনৈতিক পটভূমিকার উপরে কালকুটের একটা ছোট্ট লেখা ছিল, ভোট রঙ্গ সেটার নাম ছিল। কিন্তু কালকুট সত্তাটার আসল বহিঃপ্রকাশ ঘটল এই কুম্ভ মেলাতে গিয়ে। এরপরে কুম্ভ মেলাতে চলে গেলেন, তখন তাকে বলা হয়েছিল যে আপনি একটি করে ছোট লেখা প্রতিদিন লিখে লিখে পোস্টকার্ড কিংবা ইনল্যান্ড খামে পাঠাবেন, আপনাকে প্রতিটি লেখার জন্য আমরা 20 টাকা করে দেবো। কিন্তু লেখাটা এমনই হয়েছিল, পরবর্তীকালে এই কানাইলাল সরকার 50 টাকা করে ধার্য করেছিলেন এক একটি ইনস্টলমেন্টের জন্য। কিন্তু লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে তখন সমরেশ বসু ফিরে এসছেন কুম্ভমেলা দেখে, এসে দেশ পত্রিকা সাগরময় ঘোষের কাছে গিয়ে বললেন, আর একটি আর্জি আছে, আমি লিখে পাঠিয়েছি, কিন্তু আমার যেটা লিখতে চেয়েছি মনের ভেতরে সেটা কিন্তু জমে রয়েছে, আমি লিখতে পারিনি, যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি এটা লিখতে পারি। সুতরাং সেই প্রথম কালকুটের ধারাবাহিক রচনা শুরু হলো অমৃতকুম্ভের সন্ধানে। এই অমৃতকুম্ভের সন্ধানের মধ্যে দিয়ে কালকুটের বহিঃপ্রকাশ, কালকুটের বাংলা সাহিত্যে প্রকাশ। আমরা কে না জানি অমৃতকুম্ভের সন্ধানে বাংলা সাহিত্যে একটা মাইল ফলক। যাই হোক, একটা পর্বের কথা তো আসেই,
প্রজাপতি, একটু শুনতে চাই ওই জায়গাটা সম্পর্কে। আমি খুব সংক্ষেপে বলছি, সমরেশ বসুর সাহিত্য জীবনকে আমার মনে হয় 4টি দশকে ভাগ করা যায়। কেননা আমার বাবা তো খুব দীর্ঘ জীবনপ্রাপ্ত হননি, তার লেখার জীবনের সময় হচ্ছে 40 বছরের সামান্য একটু বেশি, 4টি দশক। এই 4টি দশকের মধ্যে দ্বিতীয় দশক যেটা, সেই দ্বিতীয় দশকে এই বিবর, প্রজাপতি, পাতক এই উপন্যাসগুলো চলে এসেছিল। এই পর্বের প্রথম উপন্যাস হচ্ছে বিবর। যদিও বিবরের আগেই কিন্তু আরও বেশ কয়েকটি উপন্যাসে সমরেশ বসুর মানসিক প্রস্তুতি যে একটা অন্য কিছু লেখার দিকে যাচ্ছে, সেটা ঘনিষ্ঠ সাহিত্যের পাঠক এবং অধ্যাপক বোদ্ধারা তাঁরা কিন্তু খেয়াল করেছিলেন একটু একটু করে। তার কারণ স্বীকারোক্তি, ওদের বলতে দাও, এই ধরনের কিছু কিছু লেখাতে এই ধরনের একটা কিছু ব্যাপার আসছিল। সেইটারই অদ্ভুত একটা প্রকাশ হলো শান্তিনিকেতনে একবার গিয়ে 60-এর দশকের গোড়ার দিকে, রবীন্দ্র জন্মশতবার্ষিকীর প্রথম দিকে। তখন অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী লীলা রায়, তিনি বাবাকে একটা প্রশ্ন করেছিলেন যে সমরেশ তুমি কেন লেখো। এই কথা শোনার পরে সমরেশ বসুর উত্তর ছিল মানুষকে জানার জন্যে মনে হয়, কিন্তু উত্তরটা দিতে গিয়ে তিনি ভেবেছিলেন যে আমার নিজের মধ্যে কোথাও একটা বিভ্রান্তি রয়েছে। তখন লীলা রায় কিন্তু সেটা খুব অবলীলায় বলে দিয়েছিলেন, নিজেকে জানার জন্য লেখো না, একটু ভেবে দেখো। এই ভাবনা চিন্তা কিন্তু ক্রমশ জারিত হতে শুরু করে লেখকের মধ্যে, এবং তারপরে একটা সময় মনে হয়েছিল যে যেসব কথা লিখছি তার মধ্যে বানানো কথা অনেক আছে, আমার দেখার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু নিজের ভেতরে যে প্রতিক্রিয়া ঘটছে তাকে যদি প্রকাশ না করতে পারি তাহলে তো আমি আমার সাহিত্যের কাছে মিথ্যুক হয়ে থাকব। সুতরাং যা ভাবছি, যা মনে হচ্ছে তাকে স্পষ্ট করে লিখি। এবং তখন তিনি মনে করেছেন যে ঠিক আছে, আমি উপন্যাসই লিখব, কিন্তু উপন্যাসের মধ্যে আমি নিজের ভেতর থেকে যা ভাবছি সেটাকে প্রকাশ করব, যা চোখের সামনে দেখছি স্পষ্ট করে তাকে বলবো। সুতরাং 1965 সালে লেখা হলো প্রথম বিবর। এই বিবর লেখার পরে যা হইচই হয়েছে সেটা তো এখন তো মোটামুটি ইতিহাস। বিবরের পরেও আবার 67তে লেখা হলো প্রজাপতি। তার পরের বছর আবার লেখা হয়েছিল পাতক বলে আরেকটি উপন্যাস, কিন্তু ওইখানেই শেষ, তারপরে আর নয়। সমরেশ বসু তাঁর লেখার মধ্যে বারবার বাঁক নিয়েছেন। যদি বাঘিনী থেকেও শুরু করি, তারপরে চলে এলো বাথান, টানাপোড়েন, তারপরে 3 পুরুষ, খণ্ডিতা, কোনো যোগাযোগই নেই এর সঙ্গে বিবর, প্রজাপতি ইত্যাদি এই ধরনের উপন্যাসগুলোতে। তাও তো আমি এর সঙ্গে কালকুটের কথা আনছেই না। যদি কালকুটের কথা আনি তখনই কিন্তু আসলে প্রমাণ হবে যে এই লোকটি, এই সাহিত্যিকটি কতখানি খ্যাতিমান ছিলেন। আজকের যে সাক্ষাৎকার, সে সাক্ষাৎকার শেষ হওয়ার নয়, কত দিকে যাওয়া যায় সিনেমার জন্য তার যে লেখালেখি, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করা যায়। আপনি দুটো একটা কথা যদি বলেন সেটা সম্পর্কে। হ্যাঁ, বাবার লেখা প্রথম যে গল্প সিনেমা হয়েছিল তার নাম হচ্ছে কুহক। তারপরেই দ্বিতীয় উপন্যাস যা চলচ্চিত্রায়িত হয়েছিল সে হচ্ছে গঙ্গা উপন্যাস, রাজেন তরফদার করেছিলেন। এবং তখন এমন একটা ব্যাপার হয়েছিল যে পরপর ধাপে ধাপে সমরেশ বসু এবং কালকুট একই সঙ্গে এই নামটা ভীষণ রকমভাবে উজ্জ্বল হয়ে উঠছিল। যথারীতি এই খবর চলে গিয়েছিল বম্বেতে, বিশেষ করে অমৃতকুমার সন্ধানের পরে, এবং বম্বের বিমল রায় প্রোডাকশনস, তিনি অমৃতকুমার সন্ধানী কিনে নিয়েছিলেন। আমার মনে আছে তার দাম ছিল 1000 টাকা, এবং সেই 1000 টাকার বিনিময়ে আমাদের সাংসারিক কিছু উন্নতি হয়েছিল, সেটা আমার কিন্তু মনে আছে। তখন আমার বয়স 7-8 এরকম হবে। যদিও তিনি সেই উপন্যাসের চলচ্চিত্রায়ন শেষ করে যেতে পারেননি, পরবর্তীকালে অন্য সিনেমা হয়েছিল। সমরেশ বসু বম্বের ডাক পেয়েছেন, বম্বেতে গিয়েছিলেন, কিন্তু ঘুরে চলে এসেছিলেন। এবং এই যে অভিজ্ঞতা, তার উপর নির্ভর করে লিখলেন কালকুটের উপন্যাস আরব সাগরের জল লোনা। বম্বেতে কোনোদিন আর ফিরে যাননি, এবং বলেছেন বারবার করে ফিল্মি লেখার জন্য সমরেশ বসু তৈরি হয়নি, নিজের কথা লেখার জন্য আমি আমার সাহিত্য চর্চা করব। শ্রোতা বন্ধুরা, নবকুমার বসুর কথা শুনলাম। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। সমরেশ বসুর পুত্র নবকুমার বসুর সাক্ষাৎকারের মধ্য দিয়েই আমরা পৌঁছলাম আজকে শ্রবণের প্রান্তে। পরিবেশনায় আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ।